সামনেই বায়োলজি পরীক্ষা, তার জন্য এই জেনিতের প্ল্যাটফর্মে আমি অনির্বাণ পাত্র, জেনিতের সিনিয়র বায়োলজি ফ্যাকাল্টি উপস্থিত হয়েছি পরীক্ষার আগে যে সমস্ত জিনিসগুলো তোমাদেরকে দেখে যেতেই হবে সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। তোমরা খুব ভালো করে জানো যে 12-এর বায়োলজি, ক্লাস 12-এর থার্ড সেমিস্টার বায়োলজিতে দুটো ইউনিট আছে, ইউনিট 1 আর ইউনিট 2। ইউনিট 1-এ আছে রিপ্রোডাকশন, মেনলি রিপ্রোডাকশন, প্ল্যান্ট আর হিউম্যান রিপ্রোডাকশন আর রিপ্রোডাক্টিভ হেলথ। আর ইউনিট 2-তে আছে জেনেটিক্স, মলিকুলার বায়োলজি আর ইভলিউশন। তাহলে আমরা ফার্স্ট আলোচনা করব ইউনিট 2 নিয়ে। রিভিশনের জন্য ইউনিট 1টা সবাইকারই মোটামুটি ভালোই রেডি হয়ে থাকে, যেহেতু হিউম্যান রিপ্রোডাকশন, রিপ্রোডাক্টিভ হেলথ হয়ে থাকে। প্ল্যান্ট রিপ্রোডাকশনে অনেকের কিছু অসুবিধা হয়ে থাকে। আহ, তোমরাও যখন রিভিশন করবে তখন ইউনিট 1টা একটু পরে রিভিশন করবে। খুব ভালো ট্যাকটিক্স হয় যদি আমরা ইউনিট 2টা আগে রিভিশন করি এবং ইউনিট 2 এর কোন চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করব। ইউনিট 2 এর যে চ্যাপ্টার দিয়ে আমাদেরকে শুরু করতে হবে সেটা হচ্ছে মলিকুলার বায়োলজি বা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সের যে পয়েন্টগুলো, যেগুলো আমাদেরকে দেখে যেতেই হবে পরীক্ষার আগে, এগুলো অবশ্যই একবার তোমরা ঝালিয়ে নেবে বা অবশ্যই একবার তোমরা দেখে যাবে। যে টেক্সট বই তোমরা ফলো করছো, কোশ্চেন ব্যাংক যদি কিছু থাকে সেখান থেকে আমি টপিকগুলো বলছি, আর যে টপিকগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য সেগুলো নিয়ে আমি আলোচনা করছি, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট শুরু করব সেটা হচ্ছে ইউনিট 2। ইউনিট 2 এ আমরা যদি মলিকুলার বায়োলজি নিয়ে আলোচনা করি, মলিকুলার বায়োলজিতে সব থেকে ইম্পর্টেন্ট টপিক, মলিকুলার বায়োলজি শুরু হচ্ছে কি দিয়ে? না, গ্রিফিথের পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে। ডিএনএ যে বংশগত বস্তু, সেই পরীক্ষা নিয়ে তিনটে পরীক্ষা আছে। কি কি? গ্রিফিথ আছে, অ্যাভেরি ম্যাকলার্ড ম্যাককার্টি আছে, আর হার্সোচেজ আছে। এর মধ্যে তোমরা সবাই জানো যে হার্সোচেজ নোবেল প্রাইজ পেয়েছিলেন। গ্রিফিথ কি নিয়ে আলোচনা করেছিলেন? তাহলে গ্রিফিথের পরীক্ষায় স্টেপলোককাস নিউমোনি বা ডিপ্লোককাস নিউমোনি নিয়ে তিনি আলোচনা করেছিলেন। এবং তারপরে আছে অ্যাভেরি ম্যাকলয়েড ম্যাককার্টির পরীক্ষা। অ্যাভেরি ম্যাকলয়েড আর ম্যাককার্টির পরীক্ষা। অ্যাভেরি ম্যাকলয়েড ম্যাককার্টি আর গ্রিফিথের পরীক্ষা একটা কমন জিনিস আছে। তারা তারা ডিপ্লোককাস নিউমোনি বা স্টেপলোককাস নিউমোনির কি স্ট্রেন নিয়েছিলেন? তারা নিয়েছিলেন R2 স্ট্রেন, যেটা ছিল অ্যাভিরুলেন্ট মানে ক্ষতিকারক নয়, আর নিয়েছিলেন S3 স্ট্রেন, যেটা ছিল ক্ষতিকারক। গ্রিফিথ R2 একবার ইঁদুরের মধ্যে প্রবেশ করিয়েছিলেন এবং তার ফলে ইঁদুর মারা যায়নি। S3 ইঁদুরের মধ্যে প্রবেশ করানোর ফলে কি হয়েছিল? ইঁদুর পুরোপুরি মারা গেছিল। কিন্তু S3 কে যখন তাপে মৃত করে ইঁদুরের মধ্যে প্রবেশ করানো হয়েছিল তখন কিছু হয়নি ইঁদুরের। কিন্তু R2 আর তাপে মৃত S3 যখন একসাথে প্রবেশ করানো হয়েছিল তখন ইঁদুর মারা গেছিল। এবং এই মরা ইঁদুর থেকে আমরা জীবিত S3 পেয়েছিলাম। এই পরীক্ষা দ্বারা কি বুঝতে পারা যায়? এই পরীক্ষা দ্বারা বুঝতে পারা যায় যে তাপে মৃত S3 থেকে R2 তে কোন একটা জেনেটিক পদার্থ আছে, যেটাকে গ্রিফিথ কি বলেছিলেন? ট্রান্সফর্মিং প্রিন্সিপাল বা ট্রান্সফর্মিং এলিমেন্ট বলেছিলেন। তার ফলে R2 পরিবর্তন হয় কিসে? R2 পরিবর্তন হয় S3 তে। তাহলে ব্যাকটেরিয়া রূপান্তর ভবনের পরীক্ষার মধ্যে এটা পড়ে। গ্রিফিথ এবং অ্যাভেরি ম্যাকলার্ড ম্যাককার্টি দুটোই। অ্যাভেরি ম্যাকলার্ড ম্যাককার্টি পরীক্ষাটা ইঁদুরের মধ্যে করেননি, তারা ব্যাকটেরিয়াল কালচারের মধ্যে করেছিলেন বাইরে। এরপরে যে টপিক আছে সেটা হচ্ছে হার্সেচেজ। তাহলে অ্যাভেরি ম্যাকলার্ড ম্যাককার্টি কোন জায়গাতে পরীক্ষা করেছিলেন, কি কি ব্যবহার করেছিলেন? গ্রিফিথ কি কি ব্যবহার করেছিলেন, কোনটা ভিরুলেন্ট কোনটা অ্যাভিরুলেন্ট? এরপর আছে হার্সেওচেজ। হার্সেওচেজ এই সব কিছুকে বাদ দিয়ে ব্যাকটেরিওফাজের দুটো আলাদা আলাদা ধরনের স্ট্রেন রেডি করেছিলেন। দু ধরনের ব্যাকটেরিওফাজ রেডি করেছিলেন। একটাতে তারা 32P দিয়ে ট্যাগ করেছিলেন, আর একটাতে 35S দিয়ে ট্যাগ করেছিলেন। S দিয়ে তারা মেনলি প্রোটিনকে ট্যাগ করেছিলেন, P দিয়ে তারা ডিএনএ কে ট্যাগ করেছিলেন। কোনটা দিয়ে কাকে ট্যাগ করেছিলেন? এবং আমরা সবাই জানি যে 32P দিয়ে যে ব্যাকটেরিওফাজগুলোকে ট্যাগ করা হয়েছিল সেটা যখন ইকোলাই এর মধ্যে প্রবেশ করানো হয়, যেটা ফেটে পরে বেরিয়েছিল অপত্য ব্যাকটেরিওফাজ। অপত্য ব্যাকটেরিওফাজের মধ্যে 32P পাওয়া যায়। তার মানে মাতৃফাজের মধ্যে 32P ওয়ালা ডিএনএ ছিল, অপত্য ফাজের মধ্যে 32P ওয়ালা ডিএনএ ছিল। এলো কোথা থেকে অপত্য ফাজ? সে মায়ের কাছ থেকে ছানাতে এসেছে। তাহলে যা মায়ের কাছ থেকে আমাদের মধ্যে আছে তাই হচ্ছে জেনেটিক বস্তু। 35S ওয়ালা যে ব্যাকটেরিওফাজগুলো ছিল তার থেকে যে অপত্য ফাজগুলো হয়েছিল তাতে 35S থাকেনি, অর্থাৎ 35S যুক্ত প্রোটিন থাকেনি। তাহলে এটা জেনেটিক বস্তু নয়। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, এটা নিয়ে আমি আর ডিটেলসে যাচ্ছি না, বিভিন্ন ডিএনএ যে বৈশিষ্ট্যগুলো, এ ডিএনএ, বি ডিএনএ, সি ডিএনএ, জেড ডিএনএ। এ ডিএনএ, বি ডিএনএ, আমাদের মধ্যে কোনটা পাওয়া যায়? বি ডিএনএ।
সিডিএনএ কোথায় তৈরি হয়, আর জেড ডিএনএ সব থেকে উল্টোপাল্টা ডিএনএ। এই চারটে ডিএনএ প্রতি পাকে কত জোড়া বেস জোড়া আছে? বিডিএনএর ক্ষেত্রে আমরা জানি কে দক্ষিণাবর্তী কে বামাবর্তী। মাইনর গ্রুপ বা মেজর গ্রুপের মধ্যে দূরত্বকে আমরা একটা সম্পূর্ণ পাক বলি বা পিচ বলি 34 অ্যাংস্ট্রম। কত ডিগ্রিতে ডিএনএ বাঁকছে, ডিএনএ চওড়া কতটা, এই বেসিক ইনফরমেশন গুলো এই চারটের ক্ষেত্রে কিন্তু করে যেতে হচ্ছে। এমআরএনএ নেক্সট আছে আরএনএ। আরএনএ এর ক্ষেত্রে কোন আরএনএ, আমরা জানি আরএনএ দু প্রকারের, জেনেটিক আর নন জেনেটিক। আমরা মেইনলি আলোচনা করছি নন জেনেটিক আরএনএ নিয়ে। নন জেনেটিক আরএনএ তে এমআরএনএ এর গঠনে 5 প্রাইম মিথাইলোপানোসিন হেড, পলি এ টেল, কোনখানে তার কোডিং বা সিস্ট্রন আছে, কোনখানে নন কোডিং এরিয়া 1 আছে, কোনখানে নন কোডিং এরিয়া 2 আছে, এগুলো একটু বেসিক দেখে যেতে হবে। এই হেডটা মিথাইল গুয়ানোসিন হেড, এমজি হেড, আর এখানে পলি এ টেলে কতগুলো অ্যাডিনিন থাকে, অবশ্যই দেখে যাবে পলি এ টেলে কতগুলো অ্যাডিনিন থাকে। নেক্সট হচ্ছে আরআরএনএ। আরআরএনএ কি কি দেখার আছে? বিভিন্ন রকমের আরআরএনএ, 5s, 5.8s, 28s, 18s। ইউক্যারিওটিকে, প্রোক্যারিওটিকে কে কে লাগছে সেটাও আমাকে দেখে যেতে হচ্ছে। তাহলে আরআরএনএ তৈরি কোথা থেকে হয়? নিউক্লিওলাস থেকে তৈরি হয়, দেখে যেতে হচ্ছে। নেক্সট আমরা প্রোক্যারিওটিক গুলো দেখে যেতে পারো তোমরা, যেখানে 5s আর 23s লাগছে, ওইদিকে 16s দিয়ে পরে কোনটা কত এস তৈরি করছে, এগুলো দিয়ে 60s তৈরি হচ্ছে, এটা দিয়ে 40s তৈরি হচ্ছে, এটা দিয়ে 50s, এটা দিয়ে 30s। প্লাস প্রোটিন লাগছে, অবভিয়াসলি প্রত্যেকটাতে প্রোটিন লাগছে, এটা দেখে যেতে হচ্ছে। টিআরএনএ এর ক্ষেত্রে কি দেখে যেতে হচ্ছে? টিআরএনএ এর ক্ষেত্রে দেখে যেতে হচ্ছে প্রত্যেকটা লুপের কাজ, 5 প্রাইম 3 প্রাইম, এসিসি বা সিসিএ, এখানে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়, এটা টি সাইসি লুপ, রাইবোজোম যুক্ত হয়, পরিবর্তনশীল লুপ, এটা অ্যান্টিকোডন লুপ। আগের বছর পড়েছিল অ্যান্টিকোডন লুপে নোডক কাকে বলে, এটা কোডনের সাথে যুক্ত হয়, এটাকে নোডক বলে। এটা হচ্ছে ডিএইচইউ লুপ, অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটিস বলে একটা উৎসেচক যুক্ত হয়। আমি একটু বেশি স্পিডে বলছি কারণ যাতে তোমরা কোনো কিছু মিস না করে যাও, এই ভিডিওটা দেখে গেলে এটা বুঝতে পারা যাবে যে আমার কোনো কিছু মিস হচ্ছে না। মেন টপিকগুলো নিয়ে আমি আলোচনা করছি। এই হচ্ছে এমআরএনএ। এমআরএনএ এই পার্ট পলিসিস্টনিক মনোসিস্টনিক, একটা জিন থাকলে মনোসিস্টনিক, অনেকগুলো জিন এমআরএনএ তে থাকলে পলিসিস্টনিক। আরআরএনএ কত এস, টিআরএনএ প্রত্যেকটা পার্টের কাজ, টি সাইসি লুপ রাইবোজোমের সাথে যুক্ত হচ্ছে, নোডক এমআরএনএ কোডনের সাথে যুক্ত হচ্ছে, ডিএইচইউ লুপ অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিসের সাথে যুক্ত হচ্ছে, এসিসি বা সিসিএ, এগুলো কিন্তু দেখে যেতে হচ্ছে। নেক্সট আমরা অবশ্যই তোমরা ডিএনএ প্যাকেজিং একবার দেখে যাবে যে কিভাবে একটা 2 ন্যানোমিটারের ডিএনএ 1400 ন্যানোমিটারের ক্রোমোজোমে কনভার্ট হচ্ছে, এটা অবশ্যই দেখে যেতে হচ্ছে। তারপরে আমরা যখন সেন্ট্রাল ডগমাতে ঢুকবো, আমরা জানি ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি করা, যেটা এস দশাতে হয়, যেটাকে রেপ্লিকেশন বলা হয়। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, যেটাকে ট্রান্সক্রিপশন বলা হয়। আর আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়া, যেটাকে ট্রান্সলেশন বলা হয়। আজকাল আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, রিভার্স ট্রান্সক্রিপশন, এটাকে টেমিনিজম বলা হয়, একটু খেয়াল রাখবে। রিভার্স ট্রান্সক্রিপশনকে টেমিনিজম বলা হয়। তাহলে রেপ্লিকেশন কিভাবে হয়? রেপ্লিকেশনে কটা উৎসেচক আছে? রেপ্লিকেশনে কি কি উৎসেচক আছে? প্রত্যেকটা উৎসেচকের কাজ, হেলিকেজ, এসএসবিপি, গাইরেজ বা টোপো আইসোমারেজ, প্রাইমেজ, ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলের ফার্স্ট ইয়ার থেকে কোশ্চেন এসেছিল কি? ফার্স্ট ইয়ার এইচএস এ ডিএনএ পলের থেকে কোশ্চেন এসেছে ডিএনএ পল 1 এর অপর নাম কনভাগ উৎসেচক। আর লাইগেজকে জেনেটিক আঠা বলে। এইগুলোর থেকে মেইনলি কোশ্চেন আসছে রেপ্লিকেশনে 6টা উৎসেচকের কাজ অবশ্যই দেখে যেতে হচ্ছে। ট্রান্সক্রিপশনের ইনিশিয়েশনে কি কি পার্ট আমাদেরকে দেখতে হচ্ছে? ট্রান্সক্রিপশন মানে কি? ডিএনএ থেকে আরএনএ তৈরি। এই ক্ষেত্রে টাটা বক্স আর প্রিবনা বক্সের সংকেত এবং অবস্থান কোথায় দেখে যেতে হচ্ছে। তার থেকেও ইম্পর্টেন্ট, আরএনএ পল উৎসেচকের গঠন, যে কোর এনজাইম আর সিগমা ফ্যাক্টর, কোরে কি থাকে? 2 আলফা, বিটা প্রাইম, ওমেগা। কোর আর সিগমা ফ্যাক্টরকে যুক্ত করে কে? ওমেগা ফ্যাক্টর। আরএনএ পলের গঠন দেখে যেতে হচ্ছে। আরেকটা মারাত্মক ইম্পর্টেন্ট পয়েন্ট, ডিএনএ কোনটার থেকে একটা ডিএনএ ট্রান্সক্রিপশন বাবেল যদি করি, এটা যদি আরএনএ পল হয়, আরএনএ পল আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। সিগমা ফ্যাক্টরের কাজ কি? আরএনএ পলকে যুক্ত করা, ট্রান্সক্রিপশন বাবেল তৈরি করা, ওপেন কমপ্লেক্স তৈরি করা। যাই হোক, আরএনএ পল যেটার সাথে যুক্ত থাকে, এখানে যদি এটিজি থাকে, তার উল্টো আরএনএ তৈরি হবে। এর উল্টো কি? এক্ষেত্রে ইউ, টি এর উল্টো এ, জি এর উল্টো সি। এটিজি যদি এখানে থাকে, এখানে কি থাকবে? এখানে থাকবে টি, এর উল্টো কি? টি, টি এর উল্টো এ, জি এর উল্টো সি। তাহলে নতুন তৈরি আরএনএ
আর এই কোডটা, এই দুটো তন্ত্রী একই রকমের হয়, নতুন তৈরি আরএনএ আর এটাকে কি বলা হয়, নন টেমপ্লেট তন্ত্রী, আর এটাকে বলা হয় টেমপ্লেট তন্ত্রী। টেমপ্লেট তন্ত্রীর বিপরীত কোডযুক্ত নতুন আরএনএ তৈরি হয়, টেমপ্লেট তন্ত্রীর বিপরীত কোডযুক্ত নতুন আরএনএ তৈরি হয়। তাই টেমপ্লেট তন্ত্রীকে কি বলা হয়, টেমপ্লেট তন্ত্রীকে বলা হয় নন কোডিং তন্ত্রী বা অ্যান্টিসেন্স তন্ত্রী। মনে রাখবি, নন টেমপ্লেট তন্ত্রীর আর নতুন আরএনএ এর কোড পুরোপুরি একই রকম হয়, শুধু টি এর জায়গাতে ইউ। আমরা জানি আরএনএ তে তো থাইমিন থাকবে না, আরএনএ তে ইউরাসিল থাকে। তাই নন টেমপ্লেট তন্ত্রীকে বলা হয় কোডিং তন্ত্রী বা সেন্স তন্ত্রী, অবশ্যই মাথায় রাখতে হচ্ছে। ট্রান্সলেশন সব থেকে জটিল টপিকের মধ্যে পড়ে মলিকুলার বায়োলজি। ট্রান্সলেশনে আমাদেরকে কি দেখতে হচ্ছে, ট্রান্সলেশনে আমাদেরকে প্রথমে ফার্স্ট ইয়ারে কোশ্চেন এসেছিল টিআরএনএ চার্জিং কি। টিআরএনএ চার্জিং না, একটা টিআরএনএ আছে, সেই টিআরএনএ এর মাথাতে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হওয়াকে বলা হয় টিআরএনএ চার্জিং। মাথাতে মানে 3 প্রাইমে, যেখানে এসিসি বা উল্টো দিকের থেকে দেখলে সিসিএ আছে। টিআরএনএ চার্জিং এ অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটিক লাগছে, Mg+2 লাগছে আর এটিপি লাগছে, অবশ্যই দেখে যেতে হচ্ছে। নেক্সট, ইনিশিয়েশন ফ্যাক্টর IF1, IF2 আর IF3, তিনটে ইনিশিয়েশন ফ্যাক্টরের কাজ দেখতে হচ্ছে। প্লাস কি দেখতে হচ্ছে, ইলংগেশন ফ্যাক্টর EFTU, EFTS আর EFG, এটা দেখতে হচ্ছে। আর রিলিজিং ফ্যাক্টর RF1, RF2 আর RF3, এই 3 কাজ অবশ্যই দেখে যাবে। এটা হচ্ছে ট্রান্সলেশনে প্রোটিন কিভাবে তৈরি হচ্ছে। আমি আর এখন এই কাজগুলো বলছি না, তাহলে এই ভিডিওটা 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাবে, অলরেডি অনেকটা টাইম যাচ্ছে। তাহলে প্রত্যেকটা ফ্যাক্টরের কাজ কি, আর IF3 কি করছে, 50S কে বসতে দিচ্ছে না। IF2 নতুন অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ কে অ্যাটাচ করতে হেল্প করছে। IF1 কিভাবে এ সাইট কে ব্লক করছে। TU কিভাবে নতুন অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ কে ব্লক করছে। EFG কি করছে, ট্রান্সলোকেশন করছে উইথ হেল্প অফ জিটিপি। RF1 আর RF2 কোনটা কোন স্টপ কোডনে কাজ করে। UAA যদি থাকে তাহলে কে লাগবে, UAG থাকলে কে যুক্ত হবে, আর UGA তে কোনটাতে কে কে কোন স্টপ কোডনে কে কে লাগবে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি UAA থাকে তাহলে RF1 ও লাগতে পারে, RF2 ও লাগতে পারে। UAG তে শুধু RF1, UGA তে শুধু RF2, আর নতুন তৈরি যে প্রোটিনটা সেটাকে মুক্ত করছে কে, RF3। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ট্রান্সলেশনের ক্ষেত্রে। আমি মলিকুলার বায়োলজিটা ইচ্ছে করে একটু বেশি করে আলোচনা করছি, এটাতে মেইনলি প্রবলেম হয়। অপেরন, অপেরনের ক্ষেত্রে ল্যাক আই, প্রোমোটার, অপারেটর আর ল্যাক জেড ওয়াই এ, কোনটা থেকে বিটা গ্যাল তৈরি হয়, কোনটা থেকে পারিংয়েজ, কোনটা থেকে ট্রান্সএসিটাইলেজ। প্রোমোটারে আরএনএ পল যুক্ত হয়, অপারেটরে কে যুক্ত হয়, এখান থেকে যে রিপ্রেসার প্রোটিনটা তৈরি হচ্ছে সেটা কি অপারেটর যুক্ত হয়, যেটাকে ল্যাকটোজ ব্লক করে। অপেরনে কিন্তু এটা দেখে যেতে হচ্ছে। প্লাস যেটা নিয়ে এখন আমি আলোচনা করতে পারবো না, মারাত্মক বড় টপিক, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর প্রত্যেকটা পার্ট, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর প্রত্যেকটা পার্ট দেখতে হচ্ছে। আর দেখতে হচ্ছে আমাদেরকে রাইস জিনোম প্রজেক্ট, এবছর নতুন এইচএসে ইনক্লুড হয়েছে রাইস জিনোম প্রজেক্ট, খুব ইম্পর্টেন্ট। VBVBI রাইস জিনোম প্রজেক্ট অবশ্যই দেখে যাবে তোমরা। নেক্সট, আর এখানে হিউম্যান জিনোম প্রজেক্ট, রাইস জিনোম প্রজেক্ট, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর পরে এখানে কিছু নেই। জেনেটিক্স নিয়ে যদি আলোচনা করি, যেটা খুব তাড়াতাড়ি মেন্ডেলিয়ান জেনেটিক্স থেকে খুব একটা মারাত্মক কোশ্চেন পড়ে না। 1:2:1 অনুপাত কোথায় পাওয়া যায়, অসম্পূর্ণ প্রবণতা। 9:3:3:1 অনুপাত। টেস্ট ক্রস এর ক্ষেত্রে 1:1 আর 4টে 1:1:1:1:1 অনুপাত, অনুপাতগুলো থেকে মেনলি কোশ্চেন পড়ে। জেনেটিক্স থেকে নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেভিয়েশন ফ্রম মেন্ডেলিজম, মানে অসম্পূর্ণ প্রবণতা, সহপ্রবণতা, মাল্টিপল অ্যালিল, প্লিওট্রপি, পলিজেনিক উত্তরাধিকার। এপিস্টেসিস সিলেবাসে নেই। এই বছর পেডিগ্রি অ্যানালিসিস থেকে কোশ্চেন পড়তে পারে। পেডিগ্রি অ্যানালিসিসের ক্ষেত্রে আমি শুধুমাত্র এটুকুই বলবো যে ছেলে মেয়ে তাদের বাচ্চা হয়েছে, মেয়ে হয়েছে, এক্ষেত্রে মেয়ে ছেলে তাদের মেয়ে হয়েছে ধরলাম। যদি বাবা আক্রান্ত এবং মেয়ে আক্রান্ত হয়, বা মা আর মেয়ে আক্রান্ত হয়, মানে যে কোনো একজন পেরেন্ট যদি আক্রান্ত হয়, তাহলে জেনারেশন গ্যাপ থাকে না। এক্ষেত্রে এটা একটা ডমিন্যান্ট পেডিগ্রি বা প্রকট পেডিগ্রি। কিন্তু ছানা আক্রান্ত মা বাবা কেউ আক্রান্ত নয়, এই ক্ষেত্রে এটাকে একটা প্রচ্ছন্ন বা রিসেসিভ পেডিগ্রি বলা হয়। পেডিগ্রি অ্যানালিসিস এবছর খুব ইম্পর্টেন্ট। প্রশ্ন বিচিত্রা বা যে কোনো বই তোমরা ফলো করছো যেটাতে অনেক পেডিগ্রি আছে, যে কোনো টেক্সট বইয়ের পেছনের দিকে যে পেডিগ্রি আছে সেগুলো দেখে যেতে হচ্ছে। জেনেটিক্স এর নেক্সট রোগ আছে, লিঙ্কেজ আছে। জিনগুলো যদি কাছাকাছি থাকে তাদেরকে আলাদা করা জটিল, ক্রসিং ওভারে তারা কম সাড়া দেয়, যেটাকে লিঙ্কেজ বলে। এককটাকে সিএম বলা হয়, সেন্টিমর্গ্যান। আর যদি দূরত্ব বেশি হয় তাহলে ক্রসিং ওভারও বেশি হবে। লিঙ্কেজ থিওরি কে দিয়েছিলেন একটু আলোচনা করে যেতে হচ্ছে। মিউটেশন থিওরি হুগো দা ভ্রিস, অর্থনিয়া ল্যামার্কিয়ানার উপরে, ইভিনিং প্রিমরোজের উপরে, ওটা একটু দেখে যাবে।
নেক্সট হচ্ছে 6টা রোগ: ডাউন সিনড্রোম, ট্রাইজোমি 21, টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, 3টে রোগ। আর ওই দিকে মাধ্যমিকে 3টে রোগ: থ্যালাসেমিয়া, বর্ণাঢ্য, হিমোফিলিয়া। ওই 3টে নিয়ে তোমাদেরকে কোনো বলারই দরকার নেই। ক্লাইনফিল্টার খুব একটা লক্ষণ থেকে কোশ্চেন পড়ে না, তবু দেখে গেলে ভালো হয় ক্লাইনফিল্টার আর টার্নারের। ওকে, বাকি কোনটা 40, কোনটাতে আমরা এক্স ও হচ্ছে আর কোনটাতে এক্স এক্স ওয়াই হচ্ছে ক্লাইনফিল্টার আর টার্নারে, এটা আমরা মোটামুটি জানি সবাই। ইভলিউশনের সাথে মারাত্মক ক্লাস 10 এর সাথে মিল আছে, শুধুমাত্র হিউম্যান ইভলিউশন মারাত্মক ইম্পর্টেন্ট। হার্ডি উইনবার্গের থেকে কোশ্চেন কিন্তু পড়ার চান্স আছে। পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার সমান 1। পি স্কোয়ারটা কি? প্রকট। 2p কিউ কি? শঙ্কর। কিউ স্কোয়ার কি? প্রচ্ছন্ন। পি প্লাস কিউ সমান 1, এই দুটো জিনিস মাথায় রাখবে। পি প্লাস কিউ সমান 1 আর পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার সমান 1। কোনটা প্রকট, কোনটা প্রচ্ছন্ন? অবশ্যই দেখে যেতে হচ্ছে 4টে শর্ত আছে। কোনো ইভলিউশন চলবে না, জেনেটিক ড্রিফট চলবে না, কিছু চলবে না। ইনফাইনাইটলি লার্জ পপুলেশন হতে হবে, র্যান্ডম মিটিং হতে হবে, আর কোনো ইমিগ্রেশন মানে কোনো পপুলেশন চেঞ্জ এরকম হওয়া চলবে না। হার্ডি ইউনিভার্সের শর্ত 4টে আছে, কোশ্চেন পড়ে। ইভলিউশনের নেক্সট জেনেটিক ড্রিফট, জিন ফ্লো, একদিকে যেতে যেতে অন্যদিকে ঘুরে যাবে জেনেটিক ড্রিফট, মারাত্মক ইম্পর্টেন্ট। আর একটা মারাত্মক ইম্পর্টেন্ট টপিক, জেনেটিক ড্রিফটের যে আউটপুট গুলো আছে, ফাউন্ডার এফেক্ট, বটলনেক এফেক্ট। একটা জায়গাতে অনেকগুলো অ্যানিমেল ছিল, তার মধ্যে হঠাৎ করে কোন একটা দুর্ঘটনাতে কেউ কেউ মারা গেল। আমি ধরে নিচ্ছি এখানে অনেকগুলো অ্যানিমেল ছিল। কোনো একটা দুর্ঘটনা হয়েছে, সুনামি এসেছে, ভূমিকম্প হয়েছে, তার ফলে শুধু এই লালটা বেঁচে রইলো, বাকি সব মরে গেল। খানিক বছর পরে যখন আবার ঘুরে পপুলেশনটা আবার আগের মতন হবে, এখানে এত রং বেরঙের লোক আর থাকবে না, শুধু লালটাই নিজের সংখ্যা বাড়াবে। পরে হয়তো ভ্যারিয়েশন আসতে পারে, কিন্তু আপাতত আসছে না। এই কন্ডিশনটাকে বলা হয় বটলনেক ইফেক্ট। ফাউন্ডার এফেক্ট মানে, তাহলে বটলনেক ইফেক্টে কি হয়? ভ্যারিয়েশন কমে, পপুলেশন আবার আগের মতন হয়ে যায়, কিন্তু ভ্যারিয়েশন কমে। ফাউন্ডার এফেক্টে একটা বড় পপুলেশন থেকে ছোট পপুলেশন বাইরে বেরিয়ে যাওয়া। এছাড়া নিও ডারউইনিজমের থিওরিটা অবশ্যই ভালো দেখে যেতে হচ্ছে। মারাত্মক বেশি পড়ে ন্যাচারাল সিলেকশনের ভাগগুলো, তার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম মাস্ট। ডিসরাপটিভ যেটা আছে, স্টেবিলাইজিং সিলেকশন কখন হয়? আনচেঞ্জড এনভায়রনমেন্টে। এরকম ছোটখাটো জিনিসগুলো বিস্টন বিটুলেরিয়ার ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর হিউম্যান ইভলিউশনটা থরলি ভালো করে তোমরা সবাই দেখে যাবে। এই ছিল ইউনিট 2, যেটা নিয়ে মেনলি সমস্যা হয়। নেক্সট আমরা ইউনিট 1 এ যদি আলোচনা করি, ইউনিট 1টা আমার এত টাইম লাগাবো না, একটু কম টাইমে আলোচনা করছি। ফার্স্টে পরীক্ষার দিনের জন্য কিছু রাখার দরকার নেই, তার আগে পুরোটা চুকিয়ে দেওয়া বেটার। ইউনিট 1 এ প্ল্যান্ট রিপ্রোডাকশনে যেগুলো খুব বেশি দরকারি জিনিস, তার মধ্যে এই বছর নতুন কি ইনক্লুড হয়েছে? প্ল্যান্ট রিপ্রোডাকশনে নতুন ইনক্লুড হয়েছে সিড ডিসপারজাল। বীজ কেমন করে ছড়াচ্ছে গাছরা, আকন্দ গাছ কেমন করে বীজ ছড়াচ্ছে, নারকেল কেমন করে ছড়াচ্ছে। ছোটবেলায় আমরা সেই দু একটা ফল দেখতাম, জল লাগলেই দুম করে ফেটে যেত, সেইগুলো কি? সিড ডিসপারসালের প্রত্যেকটি মেথড সব বইয়ে ভালো দেওয়া নেই। আমি বইয়ের স্পেসিফিক্যালি অনলাইনে যেহেতু ভিডিও হচ্ছে আমি নাম বলছি না, একটা বইয়েই শুধুমাত্র ছবি দিয়ে আঁকা আছে, সেই বইটিতে ভালো করে দেখে যেতে হবে কিন্তু সিড ডিসপারসালের প্রত্যেকটি মেথড। তাছাড়া পরাগরেণু কিভাবে তৈরি হয়, দ্বিনিষেক কিভাবে হয়, গর্ভরেণু বা আগের বছর ফিউনিকুলাস থেকে কোশ্চেন এসেছিল। এখানে প্রতিপাদক কোষ সমষ্টি, সহকারী কোষ, গর্ভযন্ত্র কাকে বলে, কোনটার কি পার্ট, নিউসেলাস কি, এই প্রত্যেকটা পার্টের নাম। দ্বিনিষেকের আরেকটা মারাত্মক বেশি কোশ্চেন আছে, সেটা হচ্ছে ব্যক্তবীজের শস্য। যদি 2n সমান 24 হয়, তাহলে গুপ্তবীজি আম, কাঁঠাল, এদের শস্যে কত ক্রোমোজোম হবে? তাহলে শস্য হচ্ছে এদের 3n, কিন্তু পাইনাসে তা হবে না। ব্যক্তবীজিতে শস্যটা কি? n, একটু খেয়াল রাখবে। দ্বিনিষেকের পরে যেটা খুব ইম্পর্টেন্ট, যতগুলো গ্যামি আছে, ওরোগ্যামি, মেসোগ্যামি, চ্যালাজোগ্যামি, হার্কোগ্যামি, ডাইকোগ্যামি, যতগুলো গ্যামি আছে, জেনোগ্যামি, ক্লিস্টোগ্যামি, বদ্ধ ফুলে, গেইটনোগ্যামি, প্রত্যেকটা গ্যামির উদাহরণ চাই। আর প্রত্যেকটা ফিলির একটা শর্টকাট আছে। বায়ু পরাগী হচ্ছে একবীজপত্রী, ব্যক্তবীজী, এইগুলো।
জলপরাগী হাইড্রিলা, পাতাসেওলা, পাতাচেঞ্চি, ভ্যালিসনেরিয়া এইগুলো। কলা কদম এগুলো হচ্ছে বাদুর পরাগী। শামুক পরাগী হচ্ছে কচু, ওল এইগুলো। যেগুলো পড়ে থাকবে না সেগুলো সব সিলেবাস, এই উচ্চ মাধ্যমিকের সিলেবাসে সেগুলো সব হচ্ছে পতঙ্গ পরাগী। পতঙ্গ পরাগী ভুল করে মুখস্থ করতে যাবে না। পদ্ম লিস্টে বলিনি, তার মানে পতঙ্গ পরাগী। আম লিস্টে বলিনি, তার মানে পতঙ্গ পরাগী। এই হচ্ছে মোটামুটি প্ল্যান্ট রিপ্রোডাকশন। লাস্টে আছে ভ্রূণের উৎপত্তি, যেখানে স্কুটেলাম খুব ইম্পর্টেন্ট, টর্পেডো খুব ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আমরা যদি আলোচনা করি হিউম্যান রিপ্রোডাকশন এবং রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে। হিউম্যান রিপ্রোডাকশনে স্পারমাটোজেনেসিস, হিউম্যান রিপ্রোডাকশন সব থেকে কম আলোচনা করলেও হবে, কারণ স্পারমাটোজেনেসিস, ওজেনেসিস, ইমপ্ল্যান্টেশন কখন হয়, কিভাবে হয়। আর আজকাল ছেলেমেয়েরা দেখছি মারাত্মক বেশি ভুল করছে প্ল্যাসেন্টার হরমোনগুলো নিয়ে। HCG, HCH, প্রেগনেন্সি টেস্টে কি কোন হরমোন ইউজ করা হয়, HCG এর বাকি কাজগুলো কি কি, কোলোস্ট্রামে কি কি অ্যান্টিবডি থাকে, ম্যাটারনাল অ্যান্টিবডি কি, IgG, IgA দুটোকে ম্যাটারনাল অ্যান্টিবডি বলে। এই দুটোই কিন্তু ফার্স্ট ইয়ার এইচএসে পড়েছে। মারাত্মক মন দিয়ে হিউম্যান রিপ্রোডাকশন পরপর টপিক ওয়াইজ দেখে যেতে হবে। এবং লাস্টে হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ। রিপ্রোডাক্টিভ হেলথের পার্টিকুলার কোশ্চেন আছে। কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে, বাধাদায়ক পদ্ধতি যতগুলো আছে কোনটি বাধাদায়ক পদ্ধতি নয়, কন্ডম, ডায়াফ্রাম, আরো কিছু একটা দিয়ে দিল, তাহলে সেটা বাধাদায়ক পদ্ধতি নয়। এটা এখান থেকে কোশ্চেন আসে। IUD, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, এক্ষেত্রে মেডিকেটেড আর নন মেডিকেটেড। নন মেডিকেটেড উদাহরণ ফার্স্ট ইয়ার নিটে পড়েছে লিপেস লুপ। মেডিকেটেড এর ক্ষেত্রে কোনটা কি কাজ করছে, কপারটি, সেখানে কতটা কপার নিঃসরণ করে ডেলি মনে রাখতে হবে। আর মনে রাখতে হচ্ছে এখানে প্রোজেস্টাট বা যেটা হরমোন আছে, হরমোনের এক্সাম্পল গুলো এখান থেকে কোশ্চেন পড়ে। পার্মানেন্ট গর্ভনিরোধক পদ্ধতি, পার্মানেন্ট ভ্যাসাক্টমি, টিউবেক্টমি। অ্যামিনিওসিনথেসিস কখন করা হয়, কত সময় লাগে, কোন প্রোটিন দেখা হয়, এবং অ্যামিনোসিনথেসিস অপব্যবহার, কন্যা ভ্রূণ হত্যা কিভাবে লাগে। MTP, অ্যাবর্শন, অ্যাবর্শন কখন, ডায়ালেশন এন্ড কিউরেটেজ, ডিএনসি দ্বারা চেঁচে নামানো হবে, কখন কত সপ্তাহে হলে ভ্যাকুয়াম অ্যাসপিরেশন করা হবে। এটাও কিন্তু এমটিপির অ্যাবর্শনের প্রত্যেকটা যে পদ্ধতি আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন ইনজেকশন কখন দেওয়া হবে দেখে যেতে হচ্ছে। নেক্সট হচ্ছে পিল, পিল গুলো যেগুলো আছে, পিলের ক্ষেত্রে দুটো পিল সিলেবাসে দেওয়া আছে, একটা হচ্ছে কম্বাইন্ড পিল আর একটা হচ্ছে মিনি পিল। কম্বাইন্ড পিল ইস্ট্রোজেন, প্রজেস্টেরন দুটোই থাকে, উদাহরণ মালা ডি, মালা এম। মিনি পিল শুধুমাত্র প্রজেস্টিন থাকে, কৃত্রিম প্রজেস্টেরন, প্রোটিন, নন স্টেরয়েডিয়াল। মিনি পিল উদাহরণ হচ্ছে সহেলি, দেখে যেতে হচ্ছে। নেক্সট, অনুমতি ছানা হচ্ছে না, বাচ্চা পয়দা করার জন্য কে কিরকম প্রযুক্তি ব্যবহার করতে পারে। সরাসরি ইউটেরাসের মধ্যে যদি স্পামকে পাঠানো হয় সেটা AI। ফ্যালোপিয়ান টিউবে যদি গ্যামেটকে পাঠানো হয়, এনসিইআরটিতে দেওয়া আছে মেনলি সেকেন্ডারি ওসাইটকে পাঠানো, স্পামকেও পাঠানো যেতে পারে। এখানে যদি গ্যামেটকে পাঠানো হয় তাহলে হচ্ছে GIFT। আর যদি ওভাম কালেক্ট করা হলো, স্পাম কালেক্ট করা হলো, বাইরে ফার্টিলাইজেশন করা হলো, বডির বাইরে ফার্টিলাইজেশনকে কি বলা হয়, IVF, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। এবং তার ফলে তৈরি কি হয়, তার ফলে তৈরি হয় জাইগোট। জাইগোটটাকে পাঠানো হলো কোথায়, ফ্যালোপিয়ান টিউবে, তখন সেটাকে আমরা বলবো ZIFT। আর জাইগোটটাকে যদি আরো ম্যাচিওর করে ইউটেরাসে পাঠানো হয় তখন হয়ে গেল কি, টেস্ট টিউব বেবি। সারোগেট মাদার জানো তোমরা, অন্যের জরায়ু ভাড়া করা। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আমি সব থেকে কম আলোচনা করলাম কাকে নিয়ে, হিউম্যান রিপ্রোডাকশনকে নিয়ে। পরপর অ্যাক্রোজোম বিক্রিয়া, স্পারমিওজেনেসিস, কাকে ছেড়ে কাকে কথা বলবো, কি কি রিসেপ্টর লাগে, ZP3 কোথায় লাগে, এই সব নিয়ে টোটাল আলোচনা। খুব ভালো করে পড়বে। দুগ্ধক্ষরণ, সাকলিং রিফ্লেক্স থেকে জন্ম, প্রসবের 3টে স্টেপ, রজতচক্র মারাত্মক ইম্পর্টেন্ট, রজতচক্রের প্রত্যেকটা দশা কখন কখন হচ্ছে, এইগুলো তোমরা দেখে যাবে। খুব একটা কম আলোচনা নয়, আলোচনাটা ভেবেছিলাম খুব কম সময় করবো কিন্তু অনেকটা বড় হয়ে গেল। এইগুলো দেখে গেলে আশা করি কোনো কিছু আটকাবে না। আর লাস্ট একটা সাজেশন, একদম সাজেশন, বইয়ের লাস্টের দিকে ফার্স্ট ইয়ার এইচএস এর কোশ্চেন গুলো আছে, 5 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার, MCQ 1 নাম্বার, সবকিছু প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ দেওয়া নেই, একসাথে আছে কোশ্চেন গুলো। ইউনিট এই সেমিস্টার 3 তে যেটুকু সিলেবাস আছে একবার দেখে গেলে ফার্স্ট ইয়ার কোশ্চেন থেকে কিন্তু অনেক কমন পাওয়া যাবে, ডিরেক্টলি MCQ কমন পাওয়া যাবে। কিন্তু প্রত্যেকটাই দেখতে হবে, 5 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার এবং MCQ, SAQ। ফার্স্ট ইয়ার কোশ্চেন বইয়ের লাস্টের দিকে দেওয়া আছে, যদি না দেওয়া থাকে পুরনো দাদা দিদিদের বইয়ের লাস্টের দিকে অবশ্যই দেওয়া আছে, তাদেরকে ছবি তুলে পাঠাতে বলো, দেখে যাও, একদম কমন পাবে। আশা করি পরীক্ষা ভালো হবে এবং তারপরে দেখা হবে।